গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব একটি সত্যি কাহিনী অবলম্বনে লেখা বিমল মিত্রের ছোট গল্প মিথ্যে কথা। ছোটবেলা থেকে শুনে এসেছি মিথ্যে কথা বলা পাপ। পড়ে এসেছি কদাচ মিথ্যে কথা কহিবে না। যে মিথ্যে কথা বলে কেউ তাহাকে ভালোবাসে না। ছোটবেলা থেকে এই কথাটা পড়ে পড়ে মিথ্যে কথার ওপর আমার বরাবরের একটা ঘেন্না ছিল। নিজে যেমন কখনো মিথ্যে কথা বলিনি, যে লোক মিথ্যে কথা বলে তাকেও কখনো পছন্দ করিনি। কিন্তু মিথ্যে কথাও যে কত সুন্দর হতে পারে, কত মহৎ, কত উদার হতে পারে, তা একদিন হঠাৎ দেখতে পেলাম। সেই ঘটনাই এখানে বলি। আমি তখন ছোট ছোট বটে, কিন্তু শিশু নই, কিশোরও নই। তখন বেশ বড় হয়েছি, কলেজে পড়ি। নিজের একটা আলাদা জগৎ তখন মনের ভেতরে সৃষ্টি হচ্ছে। আমি তখন শুধু মানুষ নই, আমি যে মানুষ, সমাজের একজন, সেই বোধটাও মনের মধ্যে গড়ে উঠেছে। সেই সময় আমার বাবার খুব ভারী অসুখ হলো একটা। সে অসুখ আর কিছুতেই সারে না। ডাক্তার আসে, ওষুধ আসে, কিন্তু কোনো কাজে লাগে না সেসব। আমার তখন কাজ কেবল ডাক্তারের বাড়ি যাওয়া আর দোকান থেকে ওষুধপত্র কিনে আনা। সেবার কলকাতার একজন বড় ডাক্তারকে ডাকা হলো। তিনি অনেকক্ষণ পরীক্ষা করে একটা লম্বা প্রেসক্রিপশন লিখে দিলেন। তিনি তার কর্তব্য সেরে চলে গেলেন বটে, কিন্তু তা নিয়ে আমি বড় মুশকিলে পড়লাম। যে দোকানেই যাই সে দোকানেই বলে ওষুধ নেই। আসলে ডাক্তারবাবু এমন একটা ওষুধ লিখে দিয়েছিলেন যে সেটা তৈরি হয় জার্মানিতে। তখনকার দিনেও বিলেতি জিনিসের বড় কদর ছিল। ভালো কোনো দেশীয় ওষুধ তখন দেশে তৈরি হতো না। তাই নামকরা কোনো ডাক্তার যদি কোনো প্রেসক্রিপশন লিখে দিতেন, তখন সারা কলকাতা শহর খুঁজে খুঁজে সেই ওষুধ পাওয়া মুশকিল হতো। প্রথমে পাড়ার দোকানে গেলাম, সেখানে নেই। তারপর আরেকটু দূরে আরেকটা দোকানে গেলাম, সেখানেও নেই। তারপর আরো দূরে একটা দোকানে গিয়ে চেষ্টা করলাম, সেখানেও সেই একই অবস্থা। খা খা করছে দুপুরের রোদ, সারা শরীর গরমে ঝলসে যাচ্ছে। পায়ের তলার রাস্তাও পিচ গলে কাদা হয়ে আছে। চলতে গেলে পায়ের চটি আটকে যাচ্ছে। তবু আমার চেষ্টার বিরাম নেই। জার্মানির ওষুধ খুঁজে বের করা চাই। ভবানীপুরের সব দোকানে খোঁজা হয়ে গেল। সেখান থেকে কালীঘাটেও কোনো দোকানে পেলাম না। শেষকালে হাঁটতে লাগলাম বালিগঞ্জের দিকে। রাসবিহারী অ্যাভিনিউ এর মোড় থেকে শুরু করে সব ওষুধের দোকানে ঢু দিতে দিতে চলতে লাগলাম পূব দিকে। সব দোকানে গিয়ে জিজ্ঞেস করি, হ্যাঁ মশাই, দেখুন তো এই ওষুধটা আছে কিনা। সবাই মাথা নাড়ে, বলে না। এমনি করে যে কত পাড়ার কত দোকান পরীক্ষা করলাম তা ঠিক নেই। তখন রোদে ঘুরে ঘুরে একেবারে কাহিল হয়ে পড়েছি, আর পারছি না। কিন্তু হতাশ হয়ে ওষুধ না পেয়ে বাড়িতে ফিরে এলে চলবে না। ওষুধ আমাকে পেতেই হবে। আর নয়তো ডাক্তারবাবুর কাছে গিয়ে বলতে হবে যে এই ওষুধ পাওয়া গেল না, এর বদলে অন্য কোনো ওষুধের নাম লিখে দিই। দেশপ্রিয় পার্কের দক্ষিণ পশ্চিম কোণের দিকে একটা দোকানে গিয়ে ঢুকে পড়লাম। শেষ চেষ্টার জায়গা হিসেবে। দেখলাম ভেতরটা বেশ ঠান্ডা, চারদিকে ওষুধ সাজানো আলমারি। সামনের দরজায় একটা পাল্লাও প্রায় আধ বন্ধ। একটা খদ্দেরও নেই সেখানে। শুধু একজন অল্প বয়সী কর্মচারী কোলে একটা মোটা বই নিয়ে এক মনে পড়ে চলেছে। পেছনে একটা পর্দা ঝুলছে দুটো আলমারির ফাঁকের মধ্যে। সেখান দিয়ে ভেতরে কম্পাউন্ডারের যাওয়া আসার রাস্তা। ভেতরে পর্দার আড়ালে একজন বৃদ্ধ কম্পাউন্ডার দাঁড়িয়ে মিক্সচার তৈরি করছে। আমি গিয়ে আমার প্রেসক্রিপশনখানা এগিয়ে দিয়ে বললাম, দেখুন তো এই ওষুধ আপনাদের এখানে হবে কিনা। ভদ্রলোকের সময় নেই আমার কথা শুনবার। তিনি এক মনে বই পড়তে পড়তে নিচু মুখে চেঁচিয়ে ডাকলেন, হরিপদ, দেখো ভদ্রলোক কি চাইছেন। ভেতর থেকে কম্পাউন্ডার হরিপদবাবু এসে কাগজখানা দেখে বললেন, হ্যাঁ হবে, 1 ঘন্টা সময় লাগবে, বলে তিনি কাগজখানা নিয়ে চলে গেলেন। আমি চেয়ারে পাখার তলায় বসে অপেক্ষা করতে লাগলাম। যাক, আমি তখন নিশ্চিন্ত, অন্তত ওষুধের জন্য আর আমাকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হবে না।
আমি চুপচাপ বসে আছি আর হাওয়া খাচ্ছি। আর কর্মচারী ভদ্রলোকটির অন্য কোনো দিকে মন নেই। তিনি একমনে কি একটা বই পড়ে চলছেন তো চলছে। আমার এবার কৌতূহল হবার পালা। ভাবলাম ওটা কি এমন বই যেটা পড়তে পড়তে অন্যদিকে চোখ ফেরানো যায় না। একটু উঠে দাঁড়িয়ে দেখি বইটা অন্য কিছু নয়, উপন্যাস। নাম বিপ্রদাস, লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ব্যাপারটা বুঝলাম, এই মনোযোগের রহস্যও বুঝে গেলাম। লেখক যখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তখন তার কথাই নেই। পাঠককে না হওয়া ঘুমান সবকিছু ফুল দেই হবে। তারপর আবার বিপ্রদাস বইটা তখন নতুন বাজারে বেরিয়েছে। যাই হোক, আমি বসে আছি, হঠাৎ এক কাণ্ড ঘটল। অবাক হয়ে চেয়ে দেখলাম সেই দোকানের সিঁড়ি দিয়ে শরৎচন্দ্র ভিতরে ঢুকছেন। শরৎচন্দ্র তখন বালিগঞ্জের পণ্ডিতিয়ার কোথাও বাড়ি করেছেন বলে শুনেছিলাম। রাস্তায় সভাই সমিতিতে তাকে ততদিনে অনেকবার দেখেছি। তিনি আমার বহু পরিচিত লোক এবং তার লেখারও আমি বহুদিনের পাঠক। তবে আমাকে যে তিনি চেনেন না সেটা বলাই বাহুল্য। তিনি দোকানে ঢুকে কর্মচারীকে জিজ্ঞেস করলেন, দেখুন তো ভাই, এই ওষুধটা আপনাদের দোকানে হবে কিনা? ভদ্রলোক উত্তর দিলেন না। উত্তর দেবার তখন তার সময় নেই। তিনি গলার আওয়াজে বুঝলেন নতুন একজন খরিদ্দার এসেছে, সে কিছু ওষুধ চায়। তিনি বইতে মুখ রেখেই ডাকলেন, হরিপদ, দেখ তো ইনি কি চান। বলেই আবার সে বইটা পড়তে লাগলেন, যেমন আগে থেকেই পড়ছিলেন। কম্পাউন্ডার হরিপদ ওষুধটা বের করে দিতে শরৎচন্দ্র টাকা বার করে দিলেন। এই কর্মচারী ভদ্রলোক একটু বিরক্ত হলেন, কারণ টাকার ভাঙানি তাকেই দিতে হবে, ক্যাশে তো আর হরিপদ হাত দিতে পারে না। কত? হরিপদ বাবু বললেন, ওকে 13 আনা ফেরত দিতে হবে। চোখ দুটো বইয়ের পাতায় আর হাত 13 আনার খুচরো শরৎচন্দ্রের দিকে এগিয়ে দিতে মুখটা তুলতে হলো। মুখটা তুলে শরৎচন্দ্রকে দেখেই একেবারে চমকে উঠেছে। সে যেন ঠিক ভগবান দেখার মতো এমনি মুগ্ধ দৃষ্টি। খানিকক্ষণ কর্মচারী ভদ্রলোকও নির্বাক, শরৎচন্দ্র নির্বাক। কেউ পয়সা দেয়ও না, কেউ নেয়ও না। হঠাৎ কর্মচারী ভদ্রলোকের মুখ দিয়ে এতক্ষণে কথা বেরোলো। বললেন, দেখুন, কিছু মনে করবেন না, একটা কথা জিজ্ঞেস করব আপনাকে। শরৎচন্দ্র নির্বিকার দৃষ্টি দিয়ে বললেন, বলুন। কর্মচারী ভদ্রলোক তখন উত্তেজনায় উঠে দাঁড়িয়েছেন। বললেন, আপনাকে ঠিক শরৎচন্দ্রের মতো দেখতে। খুচরা পাওনা পয়সার আর ওষুধ দুই তখন শরৎচন্দ্রের নেওয়া হয়ে গেছে। তিনি বললেন, ওই ভুল সকলেই করে থাকে, বলে আস্তে আস্তে দোকানের বাইরে গিয়ে দাঁড়ালেন। তারপর বাড়ির দিকে চলতে লাগলেন। আমি আর পারলাম না, আমার ওষুধ তৈরি হতে তখনও অনেক দেরি। আমি একবার ফুটপাতের উপর রাস্তার মোড়ে এসে দাঁড়ালাম। দেখলাম দেশপ্রিয় পার্কের কনের গেটটা খুলে তিনি পার্কের ভিতরেই গিয়ে পড়লেন। তারপর ঘাসের উপরকার যে পায়ে চলা পথটা ছিল তাই ধরে সোজা উত্তর পূর্ব কোণের দিকে হেঁটে চলতে লাগলেন। তারপর যতক্ষণ না তার দেহটা অদৃশ্য হয়ে গেল ততক্ষণ একদৃষ্টে সেই দিকে চেয়ে রইলাম। ভাবতে লাগলাম, আশ্চর্য, মিথ্যে কথাও এত সুন্দর, এত মহৎ উদার হতে পারে। সমাপ্ত।